আমাদের খাদিজা এডিটিং এর সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। তোর নিজের জন্য কোনো অভিযোগ নেই? মাথা নাড়ে পিহা, বলে, আমাকে পৌষাপা এনে দিলেই হবে। আমি শুনেছি পৌষাপার জামাই খারাপ লোক। কে বলেছে তোকে? স্কুলে গেলাম তখন রজনীর মা বলেছে, সাথে এটাও বলেছে আমি যাতে কখনো ওনার সামনে না যাই। ধক করে উঠল হেমন্তের বুকটা। ওর ছোট ভাই বোনগুলোকে ওর নিজেরই বোঝানো উচিত ছিল। আজ বাবার সাথে কথা কাটাকাটিও হয়েছে ওটা নিয়ে। তৌসিফ মানুষ আদৌ কতটা ভালো বা খারাপ তা কেউ জানে না। সকাল সকাল মিনুর চিল্লাচিল্লিতে ঘুম ভাঙে পৌষের। পাশে তাকিয়ে দেখলো তৌসিফ নেই। গত রাতে পৌষ এই রুমেই ঘুমিয়েছিল। বিরক্ত হয়ে উঠে মাথা ধরে রাগে দাঁত চেপে বলল, এই মিনুর বাচ্চাকে আজ এমন শিক্ষা দেব, সকাল সকাল ওর চিল্লাচিল্লি বের করবো আজ। পৌষ বিছানা ছাড়বে তার আগেই তৌসিফ রুমে ঢুকলো। পৌষকে বিছানায় থাকতেই দেখে বলল, গুড মর্নিং। পৌষ কিছুটা খেকিয়ে উঠল। কাজের লোক সকাল সকাল এইভাবে চিল্লাচিল্লি করে ঘুম ভাঙাবে আর মনি বেশে বলবে গুড মর্নিং? ওয়াও, নাইস। তৌসিফ গায়ে থাকা জিমের জ্যাকেটটা খুলতে খুলতে বলল, কে চিল্লিয়েছে? আপনার মিনু। ও আচ্ছা, তুমি নাকি ওকে কাল মেরেছ? কথাটা বলতে দেরি, 2 লাফে বিছানা ছাড়তে পৌষের দেরি হলো না। তৌসিফের সামনে দাঁড়িয়ে কোমরে হাত রেখে বলল, বাহ বাহ, আপনার কান ভরে দিয়েছে। মানে? ওই ছেড়ি কেন বিচার দিবে আমার নামে? কে হয় ও? 100 বার মারবো, থাপড়ে ওর চাপা ভেঙে দিব। আমাকে পার্সোনাল কথা জিজ্ঞেস করে আর একবার যদি ও আমায় খোঁচায়, ওর মাথার ওই লাল নীল চুলগুলো টেনে ছিঁড়ে না শাক রেঁধে খাওয়াবো আমি আপনাকে। নিশ্চিত আপনার বুকে পড়ে পড়ে বিচার দিয়েছে শালি। রাগে কাঁপতে কাঁপতে কথাগুলো বলল পৌষ। তৌসিফ হতভম্ব ভাব কাটাতে পারছে না। মিনু সকালে কেঁদে কেটে ওকে বিচার দেওয়ার পর মিনুকে হাতে 2000 দিয়ে তৌসিফ চলে গিয়েছিল। ওতে এমনিতেই পৌষ জিজ্ঞেস করলো, তাতেই এই মেয়ে রেগে বোম। শেষে কি গালিটাই না দিল। তৌসিফের ভাবনার মাঝে মিনুর চুল চিরতে রাগে ফোঁসফোঁস করতে করতে রুম থেকে বেরিয়ে গেল পৌষ। তৌসিফ ওকে ধরতে ধরতে পৌষ হাত ছাড়া। যেই না মিনুকে ধরবে অমনি দরজা দিয়ে সোহাকে ঢুকতে দেখে মিনু চিৎকার করে লাফিয়ে উঠে ডাকলো, আপা, আপা, আমার আপা এসেছে। মামা দেখে যান, আমার আপা এসেছে। সোহা ভেতরে ঢুকে মিনুকে জড়িয়ে ধরে পৌষের দিকে তাকিয়ে বলে, এই মেয়েটাকে আর এমন বেহাল দশা কেন এর? পৌষ খিষ্টমিটিয়ে উঠল। নিজের দিকে তাকিয়ে দেখলো আসলেই বড্ড এলোমেলো হয়ে আছে ও। রাতে ঘুমালে দিন দুনিয়ার হুঁশ থাকে না। মাঝে মধ্যে তো সকালে নিজেকে আয়নায় দেখে গুলিস্তানের ফুটপাতে বসা গাঞ্জাখোর মনে হয়। গট গট পায়ে তাড়াতাড়ি করে রুমে ঢুকতে গিয়ে তৌসিফের বুকের সাথে সজোরে ধাক্কা খেল পৌষ। একদম নাক বরাবর গিয়ে লেগেছে তৌসিফের বুকে। ধাক্কাটাও কম জোরে লাগেনি, একদম যাহাকে বলে জোরকা ঝাটকা হ্যাঁ জোরসে লাগা। পৌষ পড়তে পড়তে দরজা ধরে দাঁড়িয়ে গেল। তৌসিফ অবশ্য ধরাবাজ হওয়ার সুযোগই পায়নি। শটান হয়ে একদম সিনা টান টান করে দাঁড়ালো পৌষ। গলায় একবার খক শব্দ করে পরিষ্কার করলো। ঘুম ভাঙা মুখ আর অসংলগ্ন পরিস্থিতি সব মিলিয়ে নাস্তানাবুদ পৌষ, অথচ রাগিনীর রাগ নাকের ডগায়। নাকের পাটা ফুলিয়ে অগ্রসর হলো তৌসিফের দিকে। সকাল সকাল উড়নচণ্ডী বউয়ের এহেন হাবভাব দেখে তৌসিফ কিছুটা বিব্রত। ভাবা যায় তৌসিফ তালুকদার বিব্রত। পৌষ দাঁত খিটমিট করলো, ঠিক টক খাওয়া দাঁত যেমন লাগে তেমন ভাবে। তৌসিফের একদম 2 ইঞ্চি দূর থেকে ঘাড়টা উঁচু করে চিবিয়ে চিবিয়ে প্রশ্ন করে, কি কই যাওয়া হচ্ছে সকাল সকাল? তৌসিফ যেন এই প্রথম অধিকার বোধ দেখতে পেল, তবে ও জানে পৌষ রাগে এসব জিজ্ঞেস করছে। সকালে মিনুর ব্যাপারটা নিয়ে এখনো খচমচ করছে ও। তৌসিফ বেশ শান্ত স্বরে বলল, সোহা এসেছে। বাকিটা বলার আগেই পেছনে সোহা হাজির হলো। হাসি মুখে কেমন আছেন জিজ্ঞেস করে রুমে ঢুকতে নিতেই পৌষ দরজা অর্ধেক ভিড়িয়ে দাঁড়িয়ে রইল। মেকি হেসে বলল, সরি,
আসলে আমাদের রুমে প্রাইভেসির ব্যাপার স্যাপার আছে। আপনি যেতে পারেন এখন। সকাল সকাল আমি রোমান্টিক মুডে আছি। বাই। বলেই ধারাম করে দরজা লাগিয়ে দিল। ঘটনার আকস্মিকতায় চমকালো দুজন। সোহার মনে হলো ওর মুখটাতে কেউ বুঝি ঝামা ঘষে দিল। এদিকে তৌসিফ হতবম্ব হয়ে দাঁড়িয়ে আছে। পৌষের মতো একটা ধুরন্ধর মেয়ে ঠিক কতটা রাগ থেকে এসব কথা বলে, অবশ্য বলাটাও স্বাভাবিক। হঠাৎই তৌসিফের মাথায় দুষ্টুমি চাপলো। পায়ে থাকা স্যান্ডেলে চপচপ আওয়াজ তুলে সামনে যেতে নিলে তৌসিফ ওর হাতটা টেনে ধরল। ছো মেরে হাত ছাড়িয়ে নিল পৌষ। রাগে কাঁপতে কাঁপতে বলল, কষ্ট হচ্ছে বুঝি সোহা ডার্লিংকে আসতে দিলাম না দেখে? হোয়াট রাভিশ পোশরাত? এই খবরদার, আমাকে রাবিশ বলবেন না। ওই ছেড়ি রাবিশ, ওর বোন রাবিশ। পোশরাত, আস্তে কথা বলো। আমার সাথে একদম উঁচু গলা চলবে না। না জেনে না বুঝে কি শুরু করলে সকাল সকাল? বেশ ঠান্ডা গলায় বলল তৌসিফ। একটু দমে গেলেও নিভল না পৌষ। ঠিক রবি সিমের মতো জ্বলে উঠল আপন শক্তিতে। পৌষের হঠাৎ মনে হলো গত মাসে তার ফোন থেকে গ্রামীণ সিম 23 টাকা কেটে নিয়েছে। কারণ নেই কোনো, মানেই হুদাই। কল সেন্টারে কল দিয়ে উড়াঝুড়া ঝেড়েছে পৌষরাত। যদিও এতে করে কোনো লাভ হয়নি, তবে কথা হলো মনের শান্তি বড় শান্তি। নিজের গভীর চিন্তায় ভাটা পড়ল যখন ও তৌসিফ বলল, ফ্রেশ হয়ে এসো, নাস্তা করবে, বেরোতে হবে একটু পর। পৌষ আর চোখে তাকিয়ে গট গট পায়ে চলে গেল। বাথরুমে ঢুকেই কিছুটা জোরেই বলল, আমি বুঝি না বড়লোক হয়েও কেন মানুষের নজর ছোট হয়। হলুদ বাতি কেন লাগাতে হবে? সাদা লাইটের কি আকাল পড়েছে? তৌসিফ শুনেও কিছু বলল না। ফোঁস করে শ্বাস ফেলে বের হলো দরজা খুলে। না জানি কি অপেক্ষা করছে সামনে, যদিও ততটা পরোয়া তৌসিফ করে না। ফোন হাতে নিয়ে রুম ছাড়তেই দেখলো সোফায় সোহা মাথা নিচু করে বসে আছে। তার পাশে বসেই এটা ওটা বলছে মিনু। আপা মন খারাপ করো না, তাকাও না আপা, কথা বলো। আচ্ছা রুমে চলো, কিছু খাবে? নিয়ে আসি। সোহা উত্তর করল না। তৌসিফ টেবিল থেকে আপেল নিয়ে তাতেই কামড় বসালো। ওখান থেকে একটু সামনে এসে জিজ্ঞেস করলো, কেমন কাটলো ছুটি? ব্যাস, তৌসিফের গলা শুনেই মাথা তুলল সোহা। টলমলে চোখে তাকালো ওর দিকে। তৌসিফের হাবভাব একদম স্বাভাবিক। পৌষ একটু আগে যে সোহাকে সাবান ছাড়া ধুয়ে দিল, তা যেন তৌসিফ দেখতেই পায়নি। সোহা কান্না আটকাতে কোনো মতে বলল, ভালো। বলতে বলতে কেঁদে ফেলল মেয়েটা। মিনু আপাকে জড়িয়ে ধরল। তৌসিফ উঠে যেতে যেতে বলল, ও ছোট মানুষ, এত সব বোঝে না, ভুলে যাও। ফোনে কল আসতেই তৌসিফ ড্রয়িং রুম সংলগ্ন বড় বারান্দায় গেল। সকাল সকাল আজ মিষ্টি রোদ উঠেছে। মুখটা নরম তুলতুলে টাওয়াল দিয়ে মুছতে মুছতে বের হলো পৌষ। একই টাওয়াল দিয়ে হাত মুছে এক পা সোফায় তুলে মুছে একইভাবে আরেক পা মুছল। মোছামুছি শেষ হতেই ঢিল মেরে ছুঁড়ে মারল সোফায়। যেই না ঘুরে দাঁড়ালো অমনি 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ওর মাথা ঘুরে গেল। পৌষের মনে হলো হিন্দি সিনেমার মিউজিক বাজছে ওর কানে। ধুমতানা না না না। সোহা ওদের বেড গোছাচ্ছে। এই মেয়ে এতটা বেহায়া কিভাবে হলো? পরক্ষণেই ভাবলো, যে মেয়ে টাকার জন্য নিজেকে বিলিয়ে দিতে পারে, সেই মেয়ে বেহায়া না হলে আর কে হবে? তৌসিফের মতো চরিত্র ঠিক না থাকা পুরুষের জন্য একদম উত্তম হলো এই কাজের মেয়ে। পৌষ শুনেছে তৌসিফ যেখানেই যায় এই মেয়েকে সাথে করে নিয়ে যায়। সেবার নাকি এই কাজের মেয়ে নিয়েও ইন্ডিয়া ঘুরে এসেছে। ভাবতেই গা গুলে উঠল পৌষের। কোন নরকে এসে পড়ল ও? এর মধ্যে পৌষ হলো চঞ্চল প্রকৃতির। অতিরিক্ত কথা চঞ্চলতায় নিজে ব্যস্ত রাখে সবটা ভুলে থাকতে, অথচ প্রতিটা জিনিস ওকে ভেতর থেকে কুড়ে কুড়ে খায়। সোফায় ফেলা টাওয়েলটা হাতে তুলে বিছানায় একদম সোহার হাতে ছুঁড়ে মারে ও। সোহা চমকে তাকাতেই পৌষ দাঁত বের করে হেসে বলে, আমাদের বেড গোছানোর প্রয়োজন নেই আপনার। অন্য কাজগুলো করবেন তাহলেই হলো। টাওয়ালটা ধুয়ে দিন। আর হ্যাঁ, বাথরুম রোজ ক্লিন করা হয়, এটা আজ না হয় আপনি করে ফেলুন, কাজ যেহেতু করবেনই। অপমানে মুখ থমথম হয়ে গেল সোহার। শ্যামলা চেহারায় সেটা স্পষ্ট। পৌষ পরখ করল, না, কোন দিক দিয়ে যায় না। এই মেয়ের ফিনফিনে এক শরীর, একদম কাটকাট একটা মুখ, কোথায় রূপ কোথায় লাবণ্য। পৌষের বুঝে আসলো না তৌসিফ নষ্টামি তো চাইলেই রূপবর্তী কারোর সাথে করতে পারত।
কিন্তু না, ও করলো এক অতি সাধারণ চাষা মেয়ের সাথে। এর কারণ কি? অত শত আর ভাবল না পৌষ। সোহা তখনও ঠায় দাঁড়িয়ে। পৌষ এবার জোরেই বলল, কি হলো জান এখন? এক প্রকার দৌড়ে বেরিয়ে এলো সোহা। তৌসিফ ফোনে কথা বলছিল, কিন্তু সোহা গিয়ে দাঁড়ালো ঠিক ওর সামনে। টলমলে চোখ করে তাকিয়ে বলল, মাত্র ওকে করা অপমানের কথা। আশ্চর্যের বিষয়, তৌসিফ প্রতিক্রিয়া দেখালো না, শুধু বলল, ওকে ওর মতো থাকতে দাও। বলেই চলে গেল। সোহা হা করে তাকিয়ে রইল। ও কি কিছু করেছে ওই মেয়েকে? উল্টো কথা কেন বলল তৌসিফ? রাগে গাড়ি করে উঠল ওর। চোখ দিয়েই যেন ভস্য করে দিবে পৌষকে। তৌসিফ রুমে ঢুকেই দেখলো এলোমেলো রুম। পৌষ মাথা আঁচড়ে হিজাব বাঁধছে। তৌসিফ ফোনটা ড্রেসিং টেবিলে রেখেই বলল, অন্য কাউকে ডাকতে রুম গোছাতে। আপনার হাতেই মানে? বিছানায় দেখুন। তৌসিফ দেখলো, তবে বুঝলো না। পৌষ হিজাবের শেষ পিনটা লাগাতে লাগাতে বলল, আমার সাইড আমি গুছিয়ে রেখেছি, আপনারটা আপনি গোছান। তৌসিফ ভেবাচাকা খেয়ে বলল, কি? কি না বলুন জি। এত টাকা দিয়ে কাজের লোক রেখেছি কেন? আমি কি জানি, হয়তো খায়েশ মেটাতে। তৌসিফ দীর্ঘ শ্বাস ফেলে বলল। পৌষ একটু জোরেই বলল, এই রুমে যেন কোনো কাজের মেয়ে না আসে। আমার শোয়ার বেড গোছাতে, বেশি প্রয়োজন হলে নিজের রুমে ডেকে নিও। তৌসিফ আচমকা হাতের তালু দিয়ে ওর মুখ চেপে ধরল, চোখ রাঙিয়ে বলল, চুপ থাকো একটু, আমি গোছাচ্ছি বেড। নিজের মুখ ছাড়িয়ে নিল পৌষ। শয়তানি হাসি দিতে দিতে বেরিয়ে এলো রুম থেকে। তৌসিফ বলদের মতো কিছু সময় দাঁড়িয়ে রইল। এত এত টাকা মাস শেষে দেওয়া হয় কাজের লোকদের, এখন কিনা নিজের কাজ নিজের করতে হবে। রুমের বাইরে আসতেই তৌসিফ দেখল পৌষ সোহেল নামের মধ্যবয়স্ক লোকটাকে বলছে, চাচা শুনুন, বেডরুমে যত ফকিন্নি লাইট আছে সব পাল্টে এনার্জি লাইট আনবেন। টাকার চিন্তা নেই, এত বড়লোক মানুষ, এদের টাকা পয়সার রাখার জায়গার অভাব নেই। আপনি বলুন, এত টাকা দিয়ে কি করবে? কবরে নিবে? আরে বাবা, কিপটামির একটা লিমিট থাকা উচিত তো। এত টাকা থাকতে কেন 440 ভোল্টের হলুদ বাতি লাগাবে বলেন? পৌষের কথা শুনে তৌসিফের এবার মাথা ঘুরে উঠল। ওর এই লাইটিং করাতে যেখানে লক্ষ লক্ষ টাকা খরচ হয়েছে, সেখানে পৌষ 150 টাকার এনার্জি লাইটের সাথে এসবের তুলনা দেয়? তুলনা বললেও তো ভুল। এগুলো পাল্টে কিনা সাদা লাইট লাগাবে। কাকে কি বোঝাবে ও? এই মেয়েকে তো সোজা বললে উল্টো বোঝে, সাদা বললে কালো বোঝে, শুধু বিয়ে বললে বাসর বোঝে না। দীর্ঘ শ্বাস ফেলে তৌসিফ বলল, খেতে বসো পোশরাত, তোমাকে ভার্সিটি ড্রপ করে অফিসে যাব, নতুন শিপমেন্ট এসেছে। যেই না ছাতা মাথা নাস্তা, এসব আপনিই খান। ফালতু যত সব ফকিন্নিদের খাবার। বলি যে আটার দাম কি এতই বেশি যে সকালে সাদা রুটি বানানো হয় না এখানে? রাগে গজরাতে গজরাতে চলে গেল পৌষ। তৌসিফও উঠে দাঁড়ালো। সকাল 10টা বাজে। আজ না হয় নাস্তাটা বউয়ের সাথে বাইরে হবে। তৌসিফকে উঠতে দেখে ব্যস্ত হলো সোহা। তৌসিফ থামিয়ে দিয়ে বলল, এরপর থেকে নাস্তায় ঝামেলা হলে সবগুলোর চাকরি বাতিল করে দিব। টাকা দিয়ে কাজ করাই, চারা দিয়ে না। সোহা মাথা নামিয়ে রাখলো। ওই রুটি বানাতে নিষেধ করেছিল। গাড়িতে যাবে না করতেই তৌসিফ এবার গম্ভীর কণ্ঠে ধমকালো। ড্রাইভার দরজা খুলতেই কাঁধের ব্যাগটা এক প্রকার ছুঁড়ে ভেতরে ফেলল পৌষ। রাগে গজরাতে গজরাতে ভেতরে ঢুকে আসতেই তৌসিফ নিজেও ভেতরে ঢুকে ডোর লক করলো। মাঝখানের সিটটা ফাঁকা পড়ে রইল। এ যেন দুই কুলে ডেরা গেড়ে বসলো দুই জামাই বউ। কেউ কারো কাছে আসার তাগিদ দেখালো না, শুধু পৌষ একটু একটু রেগে বোম হয়ে আছে। রাতে ওর প্রচন্ড ক্ষুধা লাগে। সারা রাত ঘুম হয় না, পেট মোচড়ায়। পেটের ভেতরে থাকা ইঁদুরগুলো হাহাকার করে বলে, কি রে পোষ, কোথায় বিয়ে হলো তোর? কোন হাভাতে বড় লোক জামাই পড়লো তোর কপালে যে রাতে তোর পেটে কিছু পড়ে না? ইঁদুরের কথার উত্তর খাবার দিয়ে দিতে পারে না পৌষ। হালকা পাতলা নগণ্য লজ্জা করে ওর। কি একটা জাতা অবস্থা। পৌষ খাবার পায় না। বাড়িতে থাকাকালীন চাচি ওর জন্য রাতে খাবারের পর কিছু বানিয়ে রুমে দিয়ে রাখতো। মাঝে মধ্যে যখন পৌষ একা কিচেনে যেত, কোথা থেকে জানি জ্যৈষ্ঠ চৈত্র হাজির হতো। অবাক করা বিষয়, ইনিমিনি ঘুমে ঢুলতে ঢুলতে রান্নাঘরে এসে দুই ভাইয়ের কোলে উঠে বসতো। এরা যে সজাগ পেত কিভাবে পৌষ জানে না।
শেষ রক্ষা অবশ্য হতো না, হেমন্ত হাজির হতো। পিহা ছোট ছোট হাতে আপাকে সাহায্য করত। ইনস্ট্যান্ট নুডলস 4-5টা একেবারে রেঁধে ওরা গুটি গুটি পায়ে সব ঢুকতো হেমন্ত রুমে। কারাকারি মারামারি লাগতো ডিম নিয়ে। আহা, পারতো না, রক্তারক্তি হয়ে যেত। হেমন্ত ধমক না দিলে সেই মারামারির অন্ত থাকতো না। খেতে খেতে অবশ্য ইনিমিনি ঘুমিয়ে যেত। কত রাত পর্যন্ত জেগে জেগে গল্প করত। হেমন্ত ড্রয়ার ভরা পাঁপড় চিপস রেখে যেত। টানা কোনো কালই ঘুমাতে পারত না পৌষ। খাবারের অভাবে হতাশার শ্বাস ফেলে পৌষ। তৌসিফের কানে গেল সেই শ্বাস, তবে বুঝল না এর পেছনে থাকা কারণ। তৌসিফের ধৈর্য কুলালো না। ও জানে ড্রাইভারের বুকের পাতা অতটাও বড় না যে পেছনে তাকাবে। লম্বা হাত বাড়িয়ে একটানে পৌষের ধরে টেনে নিজের কাছে আনলো ও। ঘটনা ঘটল আলোর বেগে, যা বাস্তবে সম্ভব নয়। পৌষ বরাবর ফিজিক্সে দুর্বল, তাই বুঝে উঠতে পারল না এটা কি আদৌ ও আলোর বেগ ছিল না অন্য কিছু। মানে হকচকাতে ও তো সময় লাগে মানুষের, যা তৌসিফ ওকে দিল না। হাত বাড়িয়ে পেছন থেকে কুশন নিয়ে দুজনের মাঝখানে একটা আরেকটা পৌষের পিঠের পেছনে দিয়ে বলল,